এই সংক্ষিপ্তসারটি দি ওরি ফ্রি মাইন্ড বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি উদ্বেগের জৈবিক প্রক্রিয়া, কিভাবে আপনার মস্তিষ্ককে পুনরায় প্রশিক্ষণ দিয়ে দুশ্চিন্তার চক্র ভাঙবেন এবং কিভাবে আপনার মনকে চাপ থেকে শান্ত মনোযোগের অবস্থায় নিয়ে আসবেন সেই সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। তখন ভোর 5টা বাজে। অ্যালার্ম বাজার আজই পারভেজের ঘুম ভেঙে গেল। ঘরে ছিল আবছা অন্ধকার, কিন্তু তার মনের ভেতরে মনে হচ্ছিল যেন একসাথে হাজার হাজার লাইট বাল্ব জ্বলে উঠেছে। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, শ্বাস-প্রশ্বাস কিছুটা ভারী মনে হচ্ছিল। গতকাল অফিসে যে মিটিং হয়েছিল সেই দৃশ্য তার মনে বারবার ভেসে আসছিল। বসের সেই প্রশ্ন, তার সামান্য ইতস্তত ভাব এবং তারপর সেই নীরবতা। বাস্তবে তেমন বড় কিছু ঘটেনি, কিন্তু পারভেজের মন সেটা মেনে নিতে প্রস্তুত ছিল না। সে একই মুহূর্ত বারবার মনে করছিল, ঠিক যেন একটা ভাঙা রেকর্ড যা এক জায়গায় আটকে গেছে। পারভেজ নিজেকে বলল, এত ভেবো না, সবকিছু ঠিক আছে। কিন্তু সে নিজেকে যতই থামানোর চেষ্টা করল, তার মন ততই দ্রুত চলতে লাগল। মনে হচ্ছিল তার মন তার নিয়ন্ত্রণে নেই। সে পাশ ফিরল, বালিশ ঠিক করল, চোখ বন্ধ করল এবং আবার খুলল। সেই একই চিন্তা, একই ভয়। যদি বস আমার কাজ পছন্দ না করেন, যদি পরের মিটিংয়েও আমি আটকে যাই, যদি আমার চাকরি চলে যায়। প্রশ্নের এক দীর্ঘ লাইন, যার কোনো শেষ ছিল না। এখান থেকেই পারভেজের গল্প সত্যিকার অর্থে শুরু হয়। কারণ সে যা অনুভব করছিল তা কেবল একটি মানসিক অবস্থা ছিল না, বরং তার মস্তিষ্কের ভেতরে চলা একটি জৈবিক চক্র বা বায়োলজিক্যাল সাইকেল ছিল। কিন্তু তখন পারভেজ এসব জানত না। সে শুধু ভাবত যে সে দুর্বল, সে খুব বেশি চিন্তা করে এবং সে তার মনকে নিয়ন্ত্রণ করতে অক্ষম। সকালে অফিসের জন্য তৈরি হওয়ার সময়ও পরিস্থিতি একই ছিল। গোসল করার সময়, চা পান করার সময়, বাইক চালানোর সময়, সব জায়গায় একই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। যেন মন একটি নির্দিষ্ট ট্র্যাকে আটকে গেছে এবং এখন কেবল সেখানেই ঘুরছে। পারভেজের মনে হচ্ছিল যে হয়তো সে খুব স্পর্শবাতী, অথবা হয়তো সে কাপুরুষ। নিজের ওপর তার রাগও হচ্ছিল। বাকি সবাই স্বাভাবিক থাকে, আমিই কেন এমন? অফিসে পৌঁছানোর পর কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ল। এমনকি ইমেল পড়ার সময়ও তার মন অন্য কোথাও ছিল। একটি লাইন 3বার পড়ার পরেও সে বুঝতে পারছিল না। তার শরীর চেয়ারে বসেছিল, কিন্তু মন আটকে ছিল অন্য কোনো জায়গায়। যেন তার ভেতরে এমন একটি মেশিন চলছে যা না থেমেই ঘুরছে। লাঞ্চের সময় তার বন্ধু হাসান বিষয়টি লক্ষ্য করল। হাসান জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমাকে আজ খুব চুপচাপ দেখাচ্ছে। পারভেজ প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তারপর নিজের মন হালকা করার জন্য তাকে সব কিছু খুলে বলল। হাসান মনোযোগ দিয়ে শুনল এবং তারপর বলল, তুমি জানো, এটা শুধু অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং নয়, এটা মস্তিষ্কের একটি লুপ। পারভেজ অবাক হয়ে তার দিকে তাকাল। লুপ মানে কি? হাসান বুঝিয়ে বলল, যখন আমরা দুশ্চিন্তা করি, মস্তিষ্কের কিছু নিউরন বারবার একই প্যাটার্নে জ্বলে ওঠে বা ফায়ার করে। এটা এমন একটা রাস্তার মতো যেখানে প্রতিদিন হাঁটলে রাস্তাটি আরও শক্তিশালী হয়ে যায়। তুমি যত বেশি চিন্তা করো, সেই পথটি তত বেশি শক্তিশালী হয়। পরের বার মন সেই একই পথে আরও দ্রুত চলে যায়। প্রথমবারের মতো পারভেজ ভাবল যে হয়তো এটা তার দুর্বলতা নয়, হয়তো তার মস্তিষ্ক এভাবেই প্রতিক্রিয়া করছে। হাসান আরও বলল, এই কারণেই শুধু চিন্তা করো না বলাটা কাজে আসে না, কারণ এটা আবেগের বিষয় নয়, এটা বৈদ্যুতিক সার্কিটের বিষয়। সেদিন বাড়ি ফিরে পারভেজ এই বিষয়ে অনেক ভাবল। যদি এটা সত্যিই মস্তিষ্কের একটি চক্র হয়, তবে তা ভাঙা জরুরি। কিন্তু কিভাবে? সে আবার সেই পুরনো পদ্ধতিই অবলম্বন করল। নিজেকে বোঝানোর চেষ্টা, ইতিবাচক চিন্তা করার চেষ্টা। কিন্তু বিছানায় শোবার সাথে সাথেই সেই একই চক্র আবার শুরু হল। পরের কয়েকদিন এভাবেই চলল। কখনো উদ্বেগ কমত, কখনো বাড়ত, কিন্তু পুরোপুরি যেত না। পারভেজের মনে হচ্ছিল যেন সে একটা ওয়াশিং মেশিনে আটকে আছে, যা বারবার একই বৃত্তে ঘুরছে। কাপড় বদলায়, পানি বদলায়, কিন্তু ঘোড়ার গতি একই থাকে। একদিন সপ্তাহান্তের ছুটিতে সে পার্কে হাঁটতে গেল। তার মোবাইল পকেটে রাখা ছিল, কানে কোনো গান ছিল না। সে শুধু গাছপালার মধ্যে হাঁটছিল। হঠাৎ তার মনোযোগ তার শ্বাস-প্রশ্বাসের দিকে গেল। দ্রুত হাঁটার কারণে সে একটু হাঁপাচ্ছিল। সে ইচ্ছাকৃতভাবে তার গতি কমিয়ে দিল। সে একটি গভীর শ্বাস নিল এবং তারপর তা ছেড়ে দিল। কয়েক সেকেন্ডের জন্য তার মন শান্ত হয়ে গেল। চিন্তা আসছিল, কিন্তু আগের মতো অতটা শক্তি নিয়ে নয়। সেই মুহূর্তেই সে কিছু একটা বুঝতে পারল। যখন সে তার শরীরে কিছু পরিবর্তন আনল, যেমন তার হাঁটার গতি বা শ্বাস নেওয়ার ধরন, তখন মস্তিষ্কের সেই লুপটি কিছুটা আলগা হয়ে গেল। সে প্রথমবারের মতো অনুভব করল যে উদ্বেগের সাথে লড়াই করার দরকার নেই।
তোমাকে শুধু মাঝখানের সংযোগটি ভেঙে দিতে হবে। এরপর পারভেজ ছোট ছোট পরীক্ষা শুরু করল। যখনই তার মন ভয়ের সেই পুরনো ট্র্যাকটি ধরত, সে শারীরিক কিছু করত। কখনো সে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে দিত, কখনো 20টি পুশ আপ দিত, আবার কখনো শুধু ঘরের মধ্যে দ্রুত হাঁটাহাঁটি শুরু করত। মজার বিষয় হল, প্রতিবার দুশ্চিন্তা পুরোপুরি দূর হতো না, কিন্তু তার বাঁধন আলগা হয়ে যেত। ধীরে ধীরে সে এটাও বুঝতে পারল যে উদ্বেগ বা অ্যাংজাইটি কোনো শত্রু নয়, এটা মস্তিষ্কের একটি পুরনো টিকে থাকার ব্যবস্থা বা সার্ভাইভাল সিস্টেম, যা আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। পার্থক্য শুধু এইটাই যে আজকের যুগে বিপদগুলো বেশিরভাগই বাস্তব নয়। না আছে কোনো সিংহ, না আছে আগুন, আছে শুধু মিটিং, ইমেল এবং ভবিষ্যতের ভয়। কিন্তু মস্তিষ্ক এগুলোকেও ঠিক ততটাই গুরুত্বের সাথে নেয়। একদিন অফিসে আবার সেই একই মিটিং হলো। এবারও বস একটি প্রশ্ন করলেন। পারভেজের হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করল, কিন্তু সে চেয়ারে বসে থাকার সময় তার পা মাটিতে শক্ত করে চেপে ধরল। সে তার শ্বাসের দিকে মনোযোগ দিল। সে প্রশ্নের উত্তর দিল। যদিও উত্তরটা নিখুঁত ছিল না, তবুও সে দিয়েছিল। মিটিং শেষ হওয়ার পর মন আবার সেই একই চক্র চালানোর চেষ্টা করল, কিন্তু এবার পারভেজ জানত কি করতে হবে। সে লিফটের বদলে সরাসরি সিঁড়ি দিয়ে উঠতে শুরু। শরীর ক্লান্ত হল, শ্বাস দ্রুত হল এবং মস্তিষ্ক একটি নতুন সংকেত পেল। বাড়ি ফিরে সে ভাবল, যদি এই চক্রটি বছরের পর বছর ধরে তৈরি হয়ে থাকে তবে তা একদিনেও ভাঙবে না। কিন্তু প্রতিবার যখন সে এটি একটু হলেও ভাঙে, তখন একটি নতুন পথ তৈরি হয়। মস্তিষ্ক শেখে যে প্রতিটি উদ্বেগের সময় অ্যালার্ম বাজানোর দরকার নেই। কয়েক মাস পর পারভেজ সেই একই ব্যক্তি ছিল, কিন্তু কিছুটা বদলে গিয়েছিল। উদ্বেগ এখনও আসত, কিন্তু সে ভয় পেত না। সে জানত যে এটি কেবল মস্তিষ্কের একটি প্যাটার্ন, সত্য নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে নিজেকে আর দুর্বল মনে করত না। সে বুঝতে পেরেছিল যে স্ট্রেস বা চাপ কেবল মনের বিষয় নয়, এটি শরীর এবং মনের একটি মিশ্র খেলা, এবং এটি পরিবর্তন করতে হলে কেবল চিন্তা পরিবর্তন করা যথেষ্ট নয়। শরীরকেও একটি নতুন সংকেত দিতে হবে। ঠিক যেমন একটি বৈদ্যুতিক সার্কিটে যদি একই তার বারবার গরম হতে থাকে, তবে তা ভাঙার জন্য সুইচটি পরিবর্তন করতে হয়। পারভেজের গল্প আমাদের সবার গল্প। আমাদের মধ্যে বেশিরভাগই মনে করি যে আমরা খুব বেশি চিন্তা করি বলেই দুশ্চিন্তা হয়, কিন্তু বাস্তবে আমরা খুব বেশি চিন্তা করি কারণ মস্তিষ্ক একটি চক্রে আটকে আছে, এবং সেই চক্র থেকে বের হওয়ার উপায় কোনো লড়াই নয়, বরং একটি সামান্য মোড় বা বাঁক, শ্বাস, হাঁটা, ঠান্ডা পানি বা যে কোনো ছোট শারীরিক ক্রিয়া। কারণ আপনি যখন মন থেকে নয় বরং শরীর থেকে সেই লুপটি ভেঙে দেন, তখন ধীরে ধীরে মস্তিষ্ক নিজেই শেখে যে প্রতিবার সেই একই পুরনো পথে যাওয়ার দরকার নেই। আর এটাই হলো সত্যিকারের স্বাধীনতা। দুশ্চিন্তা শেষ হয়ে যাওয়া থেকে নয়, বরং এর কারণে নিয়ন্ত্রণের বাইরে না যাওয়া থেকে স্বাধীনতা। পারভেজের জীবন আর আগের মতো ছিল না, কিন্তু পুরোপুরি বদলে যায়নি। উদ্বেগ বা অ্যাংজাইটি এখনও মাঝে মাঝে আমন্ত্রণ ছাড়াই আসত। একমাত্র পার্থক্য ছিল যে এখন সে এটি চিনতে শুরু করেছিল। পুরনো পরিচিত অতিথির মতো, যে দরজায় কড়া নাড়লে আপনি চমকে ওঠেন না, আপনি শুধু একটি গভীর শ্বাস নেন এবং দরজা খুলে দেন। এক সোমবার সকালে আবার এমন কিছুই ঘটল। হঠাৎ অফিসে বার্তা এলো যে আজ সন্ধ্যার মধ্যে একটি প্রেজেন্টেশন দরকার। সেই একই পুরনো হট্টগোল, সেই একই হালকা ভয়। পারভেজ অনুভব করল যে তার কাঁধ স্বয়ংক্রিয়ভাবে শক্ত হয়ে গেছে, তার চোয়াল শক্ত হয়েছিল এবং তার মন খুব দ্রুত চলতে শুরু করেছিল। একের পর এক চিন্তা দৌড়াচ্ছিল। এত অল্প সময়ে কিভাবে হবে? যদি স্লাইডগুলো সঠিকভাবে তৈরি না হয়, তবে সবাই আমার কাজের বিচার করবে। এবার পারভেজ নিজেকে কিছু বলল না। সে শুধু তার শরীরের কথা শুনল। তার হৃদস্পন্দন দ্রুত ছিল, তার শ্বাস অগভীর হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যেন পুরো সিস্টেম অ্যালার্ট মোড বা সতর্ক অবস্থায় চলে গেছে। পরে সে বুঝতে পেরেছিল যে এটি এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্ক হাই বিটা স্টেটে চলে যায়। কিন্তু তখন সে শুধু জানত যে সে খুব সতর্ক, প্রয়োজনের চেয়ে বেশি। সে চেয়ারে বসেই অস্থির হতে শুরু করল। স্লাইডটি স্ক্রিনে খোলা ছিল, কিন্তু তার চোখ তা দেখতে পাচ্ছিল না। তার মন খুব উচ্চ আরপিএমে চলা ইঞ্জিনের মতো দৌড়াচ্ছিল। পারভেজের মনে পড়ল যে আগে এমন সময় সে নিজেকে আরও বেশি চাপ দিত। চলো ফোকাস করো, সময় নেই। কিন্তু এমনটা করলে অবস্থা আরও খারাপ হতো। এবার সে অন্য কিছু করল। সে নিজের আসন থেকে উঠে অফিসের বারান্দায় গেল। বাইরে হালকা বাতাস বইছিল। সে রেলিং ধরে তার শ্বাসের দিকে মনোযোগ দিতে শুরু করল। জোর করে নয় বা গণনা করেও নয়, শুধু শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া। শুরুতে মন তখনও দৌড়াচ্ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যে শরীর সিগন্যালটি ধরে ফেলে।
কাঁধ কিছুটা আলগা হল, চোয়াল খুলে গেল, চোখের সেই জ্বালাপোড়া ভাব কমতে শুরু করল। পারভেজের মনে হল যেন কেউ তার মনের গতি কিছুটা কমিয়ে দিয়েছে। চিন্তাগুলো তখনও ছিল, কিন্তু সেগুলো চিৎকার করছিল না। সে বুঝতে শুরু করল যে এখনকার অবস্থাটি হল হাই বিটা, যেখানে মস্তিষ্ক বিপদ খোঁজে এবং সবকিছুকে জরুরি অবস্থা বানিয়ে ফেলে। এটি সেই জায়গা যেখানে দুশ্চিন্তা তার ঘর বানায়। বারান্দা থেকে ফিরে সে চেয়ারে বসল। এবার সে স্লাইডের শিরোনাম পড়ল এবং একটি লাইন লিখল, মাত্র একটি লাইন। তার কোনো জাদুকরী ধারণার দরকার ছিল না, তাকে শুধু শুরু করতে হতো। সে যতই লিখতে থাকল, মন ততই শান্ত হতে থাকল। ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার বদলে তার মনোযোগ স্থির হতে শুরু করল। সে সামনে কি আছে তা নিয়ে চিন্তা না করে একে একে প্রতিটি স্লাইডে কাজ করতে থাকল। সে বুঝতে পারল যে এখন সে অন্য কোনো মোডে আছে। মন তীক্ষ্ণ কিন্তু বিক্ষিপ্ত নয়, মনোযোগ এক জায়গায় স্থির হচ্ছে। সে পরে এই অবস্থাটিকে আলফা স্টেট নামে বুঝতে পেরেছিল। এটি সেই জায়গা যেখানে আপনি শিথিল কিন্তু অলস নন, শান্ত কিন্তু অচেতন নন। এখানে কাজ স্বয়ংক্রিয়ভাবে বা স্বতঃস্ফূর্তভাবে হতে শুরু করে। সন্ধ্যার মধ্যে প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল, কিন্তু আসল জয় এটা ছিল না। আসল জয় ছিল যে পারভেজ দেখল সে নিজেই তার মনের গিয়ার পরিবর্তন করতে পারে। আগে তার মনে হতো যে হয় মন দৌড়াবে অথবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন সে একটি মধ্যবর্তী পথ খুঁজে পেয়েছে, যেখানে শান্তি এবং মনোযোগ একসাথে থাকে। পরের কয়েকদিন পারভেজ এই বিষয়টি আরও বেশি লক্ষ্য করতে শুরু করল। মেট্রোর ভিড় হোক বা বসের হঠাৎ কল, সব জায়গায় তার মন প্রথমে হাই বিটাতে চলে যেত। হৃৎস্পন্দন দ্রুত, শ্বাস ছোট, চিন্তা দ্রুত। কিন্তু এখন সে এই মুহূর্তটি ধরে ফেলত। এটি চেনার সাথে সাথেই সে ছোট কিছু করত। একটি গভীর শ্বাস, ঘাড় ঘোরানো, মাটিতে পা রাখা। ধীরে ধীরে সে বুঝতে পারল যে আলফা কোনো জাদু নয়, এটি এমন কোনো অবস্থা নয় যেখানে সব সমস্যা অদৃশ্য হয়ে যায়। এটি কেবল সেই মোড যেখানে মস্তিষ্ক বিপদের বদলে সমাধান দেখতে শুরু করে, যেখানে আতঙ্ক নয়, সৃজনশীলতা আসে। এক শনিবার পারভেজ একটি ক্যাফেতে বসেছিল। ল্যাপটপ সামনে খোলা ছিল, কিন্তু সে কাজ করছিল না। সে কফিতে চুমুক দেওয়ার সময় মানুষকে দেখছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল। তখন তার মনে কোনো বড় দুশ্চিন্তা ছিল না, কিন্তু একটি হালকা মনোযোগ ছিল। হঠাৎ তার একটি পুরনো আইডিয়ার কথা মনে পড়ল, যার ওপর সে কয়েক মাস ধরে আটকে ছিল। না ভেবেই সে তার নোটস খুলে লিখতে শুরু করল। সে অবাক হয়ে গেল। আগে যখন সে সেই আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করেছিল, তখন তার মন খুব শক্ত হয়ে যেত। এখন সবকিছু সহজেই আসছিল। সে বুঝতে পারল যে সে আলফাতে আছে, এবং আলফাতে মস্তিষ্ক জিনিসগুলোকে সংযুক্ত করে, ভয় পায় না। সেই দিনের পর পারভেজ একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারল। আমরা বেশিরভাগ সময় হাই বিটাতে বাস করছি। ফোনের নোটিফিকেশন, টাইমলাইন, ডেডলাইন সবই আমাদের সর্বদা সতর্ক মোডে রাখে, এবং তারপর আমরা আশা করি যে মন সৃজনশীল থাকার পাশাপাশি শান্তও থাকবে। কিন্তু এই দুটি একসাথে চলে না। পারভেজ তার সকাল পরিবর্তন করতে শুরু করল। ঘুম থেকে ওঠার সাথে সাথে ফোনের দিকে তাকানোর বদলে সে জানালার কাছে বসত। 2 বা 3 মিনিটের জন্য শুধু বাইরে তাকানো, শ্বাস নেওয়া। কোনো মন্ত্র নয়, কোনো অ্যাফার্মেশন নয়, শুধু গতি কমানো। সে দেখল যে এটি করার ফলে দিনের শুরুটা অন্যরকম হয়। সরাসরি হাই বিটাতে ঝাঁপ দেওয়ার বদলে মন ধীরে ধীরে গতি পেত। অফিসেও সে নিজের জন্য ছোট ছোট বিরতি তৈরি করল। প্রতি 1 ঘন্টা পর চেয়ার থেকে ওঠা, একটু হাঁটা, পানি পান করা। এই ছোট জিনিসগুলো মস্তিষ্ককে মনে করিয়ে দিত যে এখন কোনো বিপদ নেই, এবং মস্তিষ্ক এটি বোঝার সাথে সাথেই এটি নিজেই আলফার দিকে ঝুঁকতে শুরু করত। একদিন হাসান তাকে জিজ্ঞেস করল, তোমাকে এখন আর আগের মতো চিন্তিত দেখায় না কেন? পারভেজ হাসল। সে বলল, সমস্যা আসে, শুধু এখন আর তার চালকের আসনে বা ড্রাইভিং সিটে বসে না। সে তাকে বুঝিয়ে বলল যে হাই বিটাতে মস্তিষ্ক খুব দ্রুত থাকে, কিন্তু এটি অন্ধও থাকে। এটি কেবল বিপদ দেখে। আলফাতে মস্তিষ্ক কিছুটা ধীর, কিন্তু এটি পরিষ্কারভাবে দেখে। এবং সবচেয়ে ভালো বিষয় হল, আলফা এমন কিছু নয় যা বাইরে থেকে আসে। এটি একটি সুইচ যা আমাদের শরীরের সাথে সংযুক্ত। পারভেজ এখন চাইত না যে উদ্বেগ পুরোপুরি শেষ হয়ে যাক। সে শুধু চাইত যে যখন প্রয়োজন হবে তখন সে হাই বিটাতে যাবে, যেমন রাস্তায় হঠাৎ ব্রেক কষতে হলে। কিন্তু সব সময় সেখানে থাকা তার কাছে এখন গ্রহণযোগ্য ছিল না। সে বুঝতে পেরেছিল যে আসল দক্ষতা এটা নয়
যে আপনি কখনোই আতঙ্কিত হবেন না। আসল দক্ষতা হল আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে কোন মোডে থাকবেন, এবং যখনই মন না বলে হাইবিটাতে চলে যায় আপনি ভালোবাসার সাথে তাকে আলফাতে ফিরিয়ে আনেন। পারভেজের গল্প এখন ভয়ের সাথে নয়, বরং বোঝাপড়ার সাথে এগিয়ে যাচ্ছিল। সে শিখেছিল যে মনের গতি পরিবর্তন করা দুর্বলতা নয়, বরং প্রজ্ঞা। কারণ যখন আপনি নিজের সিস্টেমকে ডাউনশিফট বা গতি কমাতে শেখেন, তখন জীবন আর অতটা ভীতিকর মনে হয় না, এবং সম্ভবত এটিই ছিল সবচেয়ে বড় পরিবর্তন। এখন পারভেজ আর কোনো কিছু থেকে পালাতো না বা লড়াইও করত না। সে কেবল তার গিয়ার পরিবর্তন করত, এবং সেই ছোট্ট পরিবর্তন তার পুরো জীবনের অভিজ্ঞতা বদলে দিয়েছিল। পারভেজ এখন তার অবস্থাকে আগের চেয়ে আরও পরিষ্কারভাবে দেখতে শুরু করেছিল। সে বুঝতে পেরেছিল যে তার মন কোনো শত্রু নয়, এটি কেবল মাঝে মাঝে খুব দ্রুত চলতে শুরু করে। কিন্তু একটি প্রশ্ন এখনও তার মনে ঘুরপাক খাচ্ছিল। যদি মন স্বয়ংক্রিয়ভাবে হাইবিটাতে চলে যায়, তাহলে কি প্রতিবার বাইরের সাহায্যের প্রয়োজন হবে? পার্কে যাওয়া, বারান্দায় দাঁড়ানো বা সব ছেড়ে শ্বাসের দিকে মনোযোগ দেওয়াই কি প্রতিবার একমাত্র উপায়? এই প্রশ্নটি তার সামনে আরও গভীর হয়ে উঠল যখন একদিন অফিসে হঠাৎ সবকিছু ভুল হয়ে গেল। একজন ক্লায়েন্টের কল এলো। কলার স্বর ছিল চড়া, শব্দগুলো ছিল কঠোর। কল শেষ হওয়ার আগেই পারভেজের কপালে ঘাম দেখা দিল। তার হৃৎস্পন্দন জোরে জোরে হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ তার ভেতরে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। সে চেয়ারে বসেছিল, কিন্তু ভেতর থেকে জ্বলছিল। আগের মতো সে পালায়নি, কিন্তু এবার তার বারান্দায় যাওয়ার সময়ও ছিল না। মিটিংগুলো একটার পর একটা সাজানো ছিল। ল্যাপটপের স্ক্রিনে পরের কাজটি খোলা ছিল, কিন্তু মন আবার সেই পুরনো শব্দ করছিল। পারভেজ চোখ বন্ধ করল, এবং প্রথমবারের মতো সে তার মনকে অনুভব করল যেন একটি মেশিন অতিরিক্ত গরম বা ওভারহিট হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই সে একটি জিনিস বুঝতে পারল, যদি মেশিন গরম হতে থাকে তবে তা ঠান্ডা করারও উপায় নিশ্চয়ই আছে। আর প্রতিবার যে মেকানিক ডাকতে হবে এমন কোনো কথা নেই। কিছু প্রাথমিক কাজ নিজে নিজেই করা যেতে পারে। সে চেয়ারের সাথে পিঠ এলিয়ে দিল, পা দুটো মাটিতে ঠিকভাবে রাখল, চোখ বন্ধ করল, এবং মনে মনে একটি ছবি তৈরি করল। সে ভাবল যে তার মন একটি লাল জ্বলন্ত বাল্বের মতো, খুব উজ্জ্বল আলো, খুব বেশি তাপ। তারপর সে সেই একই বাল্বের চারপাশে একটি শীতল নীল আলো কল্পনা করল, যেন একটি শীতল বাতাস সেই বাল্বটিকে স্পর্শ করছে। এটি কোনো জাদু ছিল না। প্রথম 2-3 সেকেন্ড বিশেষ কিছু ঘটল না, কিন্তু তারপর সে অনুভব করল যে তার কাঁধ স্বয়ংক্রিয়ভাবে একটু আলগা হয়ে গেল। শ্বাস দীর্ঘ হতে শুরু করল। হৃৎস্পন্দন তখনও দ্রুত ছিল, কিন্তু আগের মতো অনিয়ন্ত্রিত নয়। পারভেজ চোখ খুলল। স্ক্রিনটি সেখানেই ছিল, কাজটিও ছিল, কিন্তু দেখার ভঙ্গি বদলে গিয়েছিল। সে জানত যে সে এইমাত্র নতুন কিছু করেছে। কোনো মেশিন ছাড়া, কোনো ডাক্তার ছাড়া সে তার মনকে একটি ছোট্ট সংকেত দিল। সেদিন বাড়ি ফিরে সে এই অভিজ্ঞতার কথা ভাবল। সে বুঝতে পারল যে শরীরকে যেমন প্রশিক্ষণ দেওয়া যায়, ঠিক তেমনি মনকেও প্রশিক্ষণ দেওয়া যায়। একমাত্র পার্থক্য হল এখানে কোনো ওজন বা ট্রেডমিল নেই। এখানে আছে সংকেত, ছবি, অনুভূতি এবং ছোট ছোট শারীরিক অঙ্গভঙ্গি। পরের কয়েক সপ্তাহে পারভেজ এই বিষয়টিকে একটি খেলার মতো নিতে শুরু করল। যখনই সে লক্ষ্য করত যে মন খুব দ্রুত চলতে শুরু করেছে, সে সেটির একটি নাম দিত। কখনো সে বলতো, ঠিক আছে, এখন তাপ বাড়ছে। কখনো সে তার মাথার ভেতরে একটি স্পিডোমিটার কল্পনা করত, যা লাল জোনে চলে যাচ্ছে। তারপর সে ইচ্ছাকৃতভাবে এমন কিছু করত যা মস্তিষ্ককে ঠান্ডা হওয়ার সংকেত দেয়। কখনো সে তার শ্বাস দীর্ঘ করত, যেন বাষ্প ছেড়ে দিচ্ছে। কখনো সে তার হাত দুটো ঘষে তাপ অনুভব করত, তারপর হাতের তালু উরুর উপর রাখত। এই ছোট ছোট অঙ্গভঙ্গিগুলো মস্তিষ্ককে বলত যে বিপদ এখন কেটে গেছে। ধীরে ধীরে সে এটাও বুঝতে পারল যে মস্তিষ্ক সরাসরি আদেশ পছন্দ করে না। ক্ষান্ত হও, এটা বলা অর্থহীন, কিন্তু যদি আপনি একে শীতলতার, ভারিত্বের, স্থিতিশীলতার অভিজ্ঞতা দেন, তবে এটি নিজেই তার পথ পরিবর্তন করে। এক সন্ধ্যায় সে ট্রাফিক জ্যামে আটকে গেছিল। হর্ন, শব্দ, গরম সব মিলিয়ে মন আবার টকবক করতে শুরু করেছিল। আগে পারভেজ এমন সময় খুব বিরক্ত হতো, কিন্তু এবার হেলমেটের ভেতরেই সে অল্প সময়ের জন্য চোখ বন্ধ করল। সে কল্পনা করল যে তার মন একটি গরম রাস্তা, এবং ওপর থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। ফোঁটা পড়ছে, বাষ্প উঠছে, এবং ধীরে ধীরে রাস্তাটি ঠান্ডা হচ্ছে। ট্রাফিক তখনও ছিল,
কিন্তু পারভেজের ভেতরের কোলাহল কমে গিয়েছিল। সে হাসল। সে বুঝতে পেরেছিল যে এটি আসলে নিজেকে নিউরো ফিডব্যাক দেওয়া, মস্তিষ্ককে বলা যে এটি কোন অবস্থায় আছে এবং তারপর তাকে অন্য অবস্থার পথ দেখানো। কয়েকদিন পর হাসান তাকে দেখে বলল, তুমি এখন নিজেকে খুব দ্রুত সামলে নাও। পারভেজ হেসে বলল, আমি এখন আমার মনের থার্মোমিটার পড়তে শিখেছি। সে হাসানকে বলল কিভাবে সে তার মন গরম এবং ঠান্ডা হওয়া অনুভব করে, কিভাবে সে ভিজুয়াল ব্যবহার করে। হাসান বলল, তার মানে তুমি নিজেই সেন্সর হয়ে গেছ। পারভেজের কাছে এই কথাটি খুব সঠিক মনে হল। বাস্তবে আমাদের বাইরের যন্ত্রের প্রয়োজন হয় কারণ আমরা ভেতরের সংকেত শুনতে ভুলে যাই। পারভেজ আরও লক্ষ্য করল যে যখন সে নিজেকে এভাবে নিয়ন্ত্রণ করে তখন কখনো কখনো মন আলফার চেয়েও নিচে চলে যায়, এমন একটি অবস্থায় যেখানে চিন্তা খুব ধীর হয়ে যায় এবং শরীর ভারী বোধ করতে শুরু করে, ঠিক ঘুমের আগের মুহূর্তের মতো, যেখানে কোনো ভয় নেই, শুধু গভীর শান্ত। সে বুঝতে পারল যে এটি সেই জায়গা যেখানে মস্তিষ্ক সত্যিকার অর্থে রিচার্জ হয় এবং সেখানে যেতে কোনো মেশিনের দরকার নেই, শুধু অভ্যাসের প্রয়োজন। এখন পারভেজ এটিকে তার দৈনন্দিন জীবনের অংশ করে ফেলেছিল। সকালে ঘুম থেকে উঠে সে 2 মিনিটের জন্য তার মনের অবস্থা পরীক্ষা করত। আজ কতটা গরম? যদি খুব বেশি মনে হতো তবে সে কুলিং ভিজুয়ালাইজেশন বা শীতল করার কল্পনা করত। রাতে ঘুমানোর আগেও সে একই কাজ করত। সে সারাদিনের তাপ নামিয়ে ফেলত। ধীরে ধীরে তার মস্তিষ্ক নিজেই শিখতে শুরু করল। যখনই সে সামান্য হাই বিটাতে যেত, শরীর স্বয়ংক্রিয়ভাবে সংকেত দিতে শুরু করত। একটি গভীর শ্বাস, কাঁধ আলগা করা। পারভেজকে এখন প্রতিবার কঠোর পরিশ্রম করতে হতো না। সিস্টেমটি স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছিল। একদিন অফিসে শাহবাজ নামে একটি নতুন ছেলে আতঙ্কের সাথে এলো। তার হাত কাঁপছিল, তার গলার স্বর তোতলাচ্ছিল। পারভেজ তাকে বসালো এবং বলল, শুধু তোমার পা মাটিতে রাখো, তোমার শ্বাসটা একটু দীর্ঘ করো। কয়েক মিনিটের মধ্যেই সেই ছেলেটি স্থির হল। পারভেজ তখন বুঝতে পারল যে সে যা শিখছে তা কেবল তার জন্য নয়। সে বুঝতে পেরেছিল যে মনকে নিয়ন্ত্রণ করতে হয় না, বরং বুঝতে হয়। এবং যখন আপনি বুঝতে পারেন যে এটি কিভাবে গরম হয় এবং কিভাবে ঠান্ডা হয়, তখন আপনি নিজেই নিজের ডাক্তার হয়ে ওঠেন। পারভেজের গল্প আর কোনো বইয়ের তত্ত্ব ছিল না, এটি তার দৈনন্দিন জীবনে পরিণত হয়েছিল। সে এখন আত্মবিশ্বাসী ছিল যে পরিস্থিতি যতই তীব্র হোক না কেন, তার কাছে একটি অভ্যন্তরীণ রিমোট কন্ট্রোল আছে। এবং সম্ভবত এটাই ছিল সবচেয়ে বড় স্বাধীনতা। বাইরের জগৎ পরিবর্তন করা তার হাতে ছিল না, কিন্তু ভেতরের তাপ এবং শীতলতা সামলানো এখন তার নিয়ন্ত্রণের মধ্যে ছিল। সে শিখেছিল যে মনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দামি সরঞ্জামের প্রয়োজন নেই, শুধু একটু সচেতনতা এবং একটু অনুশীলনের প্রয়োজন। এখন যখনই তার মন গরম হতো, সে ভয় পেত না। সে শুধু মুচকি হাসত এবং বলতো, ঠিক আছে, এখন কুলিং দরকার। এবং কয়েক মুহূর্তের মধ্যে সে নিজেকে একটি শান্ত গভীর জায়গায় নিয়ে যায়, যেখানে কোনো শব্দ, কোনো ভয় নেই, শুধু একটি স্থিতিশীল শান্ত। এবং এই শান্তিতেই পারভেজ প্রথমবারের মতো অনুভব করল যে সে সত্যিকার অর্থে তার মনের প্রভু হয়ে উঠছে, ধীরে ধীরে, ভালোবাসার সাথে, কোনো জোর জবরদস্তি ছাড়াই। পারভেজ আর তার অস্থিরতাকে ভয় পেত না, কিন্তু জীবন প্রতিবার তাকে নতুন নতুন উপায়ে পরীক্ষা করত। একদিন এমন এলো যখন তার মনে হল সে যা শিখেছে তা এক মুহূর্তেই ভুলে যাবে। সেদিন ছিল অফিসে বছরের সবচেয়ে বড় প্রেজেন্টেশন। ক্লায়েন্টরা সামনে বসেছিল, আলো উজ্জ্বল ছিল এবং ঘরে অদ্ভুত নীরবতা ছিল। পারভেজ উঠে দাঁড়ানোর সাথে সাথেই তার পেটে হালকা মোচড় দিল। তার হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করল এবং প্রথম যে কাজটি হল তা হল তার দৃষ্টি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গেল। সে স্লাইডগুলোর দিকে তাকাচ্ছিল, কিন্তু বাস্তবে সে তার নিজের ভয়ের দিকে তাকাচ্ছিল। চোখ নিচে, কাঁধ সামান্য কুঁজো এবং ভেতরে একটি কণ্ঠস্বর চলছে, যদি আমি আটকে যাই, যদি কেউ না বোঝে। সে বুঝতে পারেনি যে তার পুরো শরীর আবার সেই পুরনো প্যাটার্নে চলে গেছে। পারভেজ কথা বলতে শুরু করল। অনুশীলনের সময় সে যে প্রবাহ অনুভব করেছিল, সেই প্রবাহ শব্দে ছিল না, মন আরই মনে হচ্ছিল, যেন কেউ তার ওপর ওজন চাপিয়ে দিয়েছে। তার মনে হচ্ছিল যেন সে নিজের ভেতরেই আটকে আছে। ঠিক তখনই তার হঠাৎ একটি ছোট জিনিসের কথা মনে পড়ল, যা সে কোথাও পড়েছিল, কোথাও শুনেছিল, কিন্তু কখনো গুরুত্ব সহকারে চেষ্টা করেনি। সে অনুভব করল যে তার চোখ ক্রমাগত নিচের দিকে, কখনো ল্যাপটপে, কখনো মাটিতে,
যেন পুরো সিস্টেম ভেতরের দিকে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে কাউকে না বলেই সে তার চোখ খুব হালকাভাবে উপরে তুলল। পুরো মাথা নয়, শুধু চোখ, যেন ব্রুয়ের দিকে তাকাচ্ছে। প্রথমে তার কাছে এটি একটু অদ্ভুত লাগল, কিন্তু 2 বা 3 সেকেন্ডের মধ্যে কিছু পরিবর্তন শুরু হলো। মনের ভারী ভাব কিছুটা আলগা হলো। এমন নয় যে ভয় অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার বাঁধন দুর্বল হয়ে গেল। পারভেজ আবার কথা বলতে শুরু করল। এবার তার কণ্ঠস্বর কিছুটা স্থিতিশীল ছিল। সে লক্ষ্য করল যে যখন তার চোখ উপরে ছিল তখন মস্তিষ্ক বাইরের ছবিগুলো আরও বেশি ধরছিল। মানুষের মুখ, স্লাইডের রং, ঘরের আলো, ভেতরের আওয়াজ কিছুটা ধীর হয়ে গেল, যেন মন দিক পরিবর্তন করেছে। প্রেজেন্টেশন শেষ হল। ক্লায়েন্টরা প্রশ্ন করলেন, পারভেজ উত্তর দিল। সবকিছু নিখুঁত ছিল না, কিন্তু সে ভেঙে পড়েনি। বাইরে আসার সময় সে বুঝতে পারল যে আজ নতুন কিছু ঘটেছে, খুব ছোট কিন্তু কার্যকর কিছু। সন্ধ্যায় বাড়ি ফিরে সে এই অভিজ্ঞতা আবার অনুভব করার চেষ্টা করল। চেয়ারে বসে সে ইচ্ছাকৃতভাবে চোখ নিচে নামাল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে সেই একই পুরনো ভারী ভাব অনুভব করল। তারপর সে চোখ উপরে তুলল। একটি হালকা খোলামেলা ভাব, একটু জায়গা। সে বুঝতে শুরু করল যে চোখের দিক কেবল দেখার জন্য নয়, অনুভবের জন্যে। পরের কয়েকদিন পারভেজ বিভিন্ন পরিস্থিতিতে এটি চেষ্টা করল। যখন ফোনে কোনো কঠিন কথা হতো, সে খেয়াল করত যে তার চোখ স্বয়ংক্রিয়ভাবে নিচে চলে যাচ্ছে। এটি ধরার সাথে সাথেই সে চোখ ওপরে নিয়ে যেত, কখনো আকাশের দিকে, কখনো দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে। সে অবাক হয়ে গেল যে এত ছোট পরিবর্তন কিভাবে এত বড় পার্থক্য আনতে পারে। কিন্তু তারপর সে বুঝতে শুরু করল, চোখ নিচে থাকলে মনোযোগ ভেতরে চলে যায়, আবেগে, ভয়ে, স্মৃতিতে। মন সেই একই পুরনো সার্কিটগুলো ঘোরাতে শুরু করে। কিন্তু চোখ উপরে যাওয়ার সাথে সাথেই মস্তিষ্ক বাইরের জগৎকে ধরে, ছবি, রং, স্থান, এবং এখান থেকেই সেই স্ট্রেস লুপ ভাঙতে শুরু করে। একদিন মেট্রোতে ভিড়ের কারণে হঠাৎ সে নার্ভাস বোধ করতে শুরু করল। ঘাম শুরু হলো, শ্বাস দ্রুত হয়ে গেল। আগে হলে সে নিচের দিকে তাকাত এবং ফোনে ঢুকে যেত, কিন্তু এবার সে ইচ্ছাকৃতভাবে উপরের দিকে তাকালো। ট্রেনের ভেতরের আলো, বিজ্ঞাপনের বোর্ড, মানুষের মুখ। সে অনুভব করল যে তার মন আমি আটকে আছি থেকে আমি এখানে আছিতে সরে গেছে। এটি কোনো জাদুকরী নিরাময় ছিল না। নার্ভাসনেস পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এটি তার উপর চড়ে বসেনি। পারভেজ এখন এটি ডুবে যাচ্ছিল না। ধীরে ধীরে সে এটাও বুঝতে পারল যে এই কৌশলটি কাজ করে, কারণ এটি শরীরকে একটি নতুন সংকেত দেয়। মস্তিষ্ক চিন্তার মাধ্যমে শেখে না, বরং অঙ্গভঙ্গির মাধ্যমে শেখে। চোখ ওপরে যাওয়া একটি সংকেত যা বলে কোনো বিপদ নেই, চারপাশটা দেখো। এক সন্ধ্যায় হাসান তার সাথে হাঁটছিল। পারভেজ তাকে এই ট্রিকটি বলল। হাসান হেসে বলল, এত সহজ? পারভেজ বলল, হ্যাঁ, এবং হয়তো সেই কারণেই কার্যকর। হাসান চেষ্টা করল। সে চোখ ওপরে তুলল এবং বলল, এটা অদ্ভুত, কিন্তু সত্যি একটু হালকা লাগে। পারভেজের ভালো লাগল। তার মনে হলো যেন সে অন্যদেরও একটি গোপন সুইচ দেখাতে পারছে। এখন যখনই পারভেজ কোনো কঠিন কথোপকথনে থাকত, সে ইচ্ছাকৃতভাবে তার চোখের অবস্থান পরীক্ষা করত। নিচে মানে ভেতরে আটকে যাওয়া, উপরে মানে বাইরে খোলা। সে এটিকে তার দৈনন্দিন জীবনে যুক্ত করল। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যখন মন ভারী লাগত, সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকাত। রাতে ঘুমানোর আগে সে আলো নিভিয়ে দৃষ্টি সামান্য উপরের দিকে রাখত। এতে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করত। সে এখন এটাও বুঝতে শুরু করল যে আমরা বেশিরভাগ সময় নিচের দিকে তাকিয়ে থাকি, ফোন, ল্যাপটপ, মাটি। হয়তো সে কারণেই মন এত ক্লান্ত থাকে। ওপরের দিকে তাকানোর মাধ্যমে মনের যেন মনে পড়ে যে পৃথিবীটা শুধু ভেতরে নয়, বাইরেও আছে। একদিন অফিসে ছোটখাটো কর্ক হল। আগে পারভেজ এমন সময় চুপ হয়ে যেত বা খুব আত্মরক্ষামূলক হয়ে উঠত, কিন্তু এবার তর্কের মাঝখানে সে দেয়ালের বোর্ডের দিকে তাকালো। চোখ ওপরে, শ্বাস একটু গভীর, এবং তারপর সে শান্ত গলায় তার বক্তব্য রাখল। সামনের মানুষটিও কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল। পারভেজ বুঝতে পেরেছিল যে এই কৌশলটি কোনো বিশেষ মেজাজের জন্য নয়, এটি ছোট ছোট দৈনন্দিন মুহূর্তের জন্য। যখনই মন সংকুচিত হতে শুরু করত, চোখ ওপরে। সে এখন এটিকে উপরে তাকানো বা লুক আপ না বলে ওপেনিং বাটন বলত, কারণ চোখ উপরে যাওয়ার সাথে সাথেই ভেতরে কিছু একটা খুলে যেত। পারভেজের জীবনের সমস্যা তখনও ছিল, কাজের চাপ ছিল, ভবিষ্যতের অনিশ্চয়তা ছিল, কিন্তু এখন সে সেই সব কিছুর মাঝে নিজেকে হারিয়ে ফেলছিল না।
তার কাছে ছোট ছোট হাতিয়ার ছিল, শ্বাস, শরীর, কল্পনা এবং এখন চোখ। সে বুঝতে পেরেছিল যে মনকে বোঝানোর জন্য ভারী শব্দের প্রয়োজন নেই। কখনো কখনো শুধু দিক পরিবর্তন করতে হয়, চিন্তার নয়, দৃষ্টির। এখন যখনই তার মন তাকে ভয়ের সেই পুরনো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করত, পারভেজ হালকা হাসত, চোখ ওপরে তুলত এবং নিজেকে বলত, দেখো, সবকিছু ঠিক আছে। এবং সেই ছোট্ট মুহূর্তে সে আবার নিজের সাথে, বাইরের জগতের সাথে এবং ভেতরের শান্তির সাথে সংযুক্ত। পারভেজ এখন তার মনের সাথে বসবাস করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে এর সাথে লড়াই করত না, একে দমন করত না, শুধু বুঝত। কিন্তু জীবন প্রতিবার নতুন দৃশ্য নিয়ে আসে, যাতে মানুষ ভুলে না যায় যে শেখা কখনো শেষ হয় না। এবার গল্পটি অফিসের ছিল না, এবার বিষয়টি ছিল একটু বেশি ব্যক্তিগত। পারভেজ একটি বড় সেমিনারে কথা বলার সুযোগ পেয়েছিল। মঞ্চ, মাইক, শত শত মানুষ। এটি কোনো মিটিং ছিল না যেখানে 2 বা 4 জন থাকে। এখানে সবার চোখ তার উপর থাকবে। যখন সেই প্রস্তাবটি পেল, সে খুশি হল, কিন্তু খুশি বেশিক্ষণ স্থায়ী হল না। কয়েকদিনের মধ্যে মন তার কাজ শুরু করল। যদি আমি আটকে যাই, যদি সবাই বিরক্ত হয়, যদি আমার গলার স্বর কাঁপতে শুরু করে। এই প্রশ্নগুলো নতুন ছিল না, পারভেজ তাদের চিনত। কিন্তু এবার পার্থক্য ছিল যে এই সব কিছুই ছিল ভবিষ্যৎ সম্পর্কে। এখনও কিছুই ঘটেনি, তবুও মস্তিষ্ক এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল যেন সবকিছু ভুল হয়ে গেছে। এক সন্ধ্যায় সে তার ঘরে বসেছিল। আলো বন্ধ ছিল, জানলা দিয়ে হালকা বাতাস আসছিল। সে লক্ষ্য করল যে তার মন বারবার সেই দিনের দিকে যাচ্ছে, কিন্তু প্রতিবার একইভাবে, ব্যর্থতার সাথে। পারভেজ মঞ্চে চুপচাপ দাঁড়িয়ে আছে, মানুষের বিরক্ত চোখ, নিজের কাছে লজ্জা। এসব এত পরিষ্কার ছিল যেন এটি কোনো স্মৃতি, কল্পনা নয়। ঠিক তখনই সে একটি বিষয় খুব গভীরভাবে বুঝতে পারল। মস্তিষ্ক স্মৃতির মতোই ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি এটিকে ভয়ের সিনেমা দেখান, তাহলে এটি সেটাকেই বিশ্বাস করবে। যদি এটিকে কখনো সফলতার সিনেমা দেখানো না হয়, তাহলে এটি কিভাবে অনুভব করবে যে সবকিছু ঠিক হতে পারে? পারভেজ ঠিক করল যে এবার সে মনকে খালি রাখবে না। মন যদি সিনেমা চালাতেই চায়, তাহলে সে নিজেই ডিরেক্টর হবে। সে আরাম করে চোখ বন্ধ করল, শ্বাস একটু গভীর করল, কাঁধ আলগা করে দিল এবং তারপর সে একটি নতুন ছবি তৈরি করতে শুরু করল। সে নিজেকে সেই একই সেমিনার হলে দেখল, কিন্তু এবার সবকিছু শান্ত ছিল। আলো কঠোর ছিল না, বরং উষ্ণ এবং নরম ছিল। মানুষ মনোযোগ দিয়ে বসেছিল। সে নিজেকে মঞ্চে হাঁটতে দেখল, সোজা, স্থিতিশীল, হাতে মাইক নিল, কণ্ঠস্বর ছিল পরিষ্কার, কোনো তাড়াহুড়ো নেই। সে শুধু দেখল না, অনুভবও করল। পায়ের নিচে মঞ্চের কাঠ কেমন লাগছে, মাইকটি একটু ঠান্ডা, সামনের সারিতে বসা মানুষের মুখ, কারোর হালকা হাসি। সে কল্পনায় নিজেকে কথা বলতে শুনল। গলার স্বর কাঁপছিল না, শব্দগুলো স্বয়ংক্রিয়ভাবে আসছিল। মাঝে মাঝে মানুষ মাথা নাড়ছিল, কেউ নোট নিচ্ছিল, কেউ হাসছিল। পারভেজ এই পুরো সিনেমাটি দ্রুত চালায়নি। সে প্রতিটি সিনকে সময় দিল, যেন মনকে বলছে, ভালো করে দেখো, এটাই সত্য। যখন সে চোখ খুলল, সে অদ্ভুত শান্তি অনুভব করল। এমন নয় যে ভয় শেষ হয়ে গেল, কিন্তু এখন মস্তিষ্কের কাছে অন্য একটি বিকল্প ছিল। এখন শুধু ব্যর্থতার স্মৃতি ছিল না, সফলতারও একটি স্মৃতি তৈরি হয়েছিল। পরের কয়েকদিন পারভেজ প্রতিদিন এটি করতে থাকল, কখনো সকালে, কখনো রাতে। প্রতিবার একই সেমিনার, একই মঞ্চ, কিন্তু প্রতিবার সে একটু একটু করে আরও বিস্তারিত যোগ করতে থাকল। কখনো সে কল্পনা করল যে মানুষ হাততালি দিচ্ছে, কখনো সে দেখল সেশনের পর কারো সাথে হাত মেলাচ্ছে। ধীরে ধীরে একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। যখন সে বাস্তবে সেই সেমিনারের কথা ভাবত, তখন ভয়ের বদলে একটি পরিচিত অনুভূতি আসতে শুরু করল, যেন সে সেখানে আগেও গেছে, যেন এটি কোনো অজানা জায়গা নয়, বরং একটি পরিচিত রাস্তা। মস্তিষ্ক এখন বলছিল, হ্যাঁ, এই পরিস্থিতি দেখা আছে। এবং যখন মস্তিষ্ক মনে করে যে সে আগেও কিছু করেছে, তখন এটি অ্যালার্ট মোডে যায় না। সেমিনারের একদিন আগে পারভেজ সামান্য নার্ভাসনেস অনুভব করল, কিন্তু সেই ভয় তাকে গ্রাস করছিল না। সে চোখ বন্ধ করল এবং সেই একই পুরনো সিনেমাটি চালাল। মঞ্চ, ভয়েস, মানুষ। মন ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সেমিনারের দিন যখন সে হলে পৌঁছল, সে অবাক হয়ে গেল। সবকিছু ঠিক তেমনই দেখাচ্ছিল যেমন সে কল্পনায় দেখেছিল। আলো, চেয়ার, মঞ্চ। একমাত্র পার্থক্য ছিল যে এটি এখন সত্য ছিল। মঞ্চে ওঠার সময় তার হৃৎস্পন্দন দ্রুত হল, কিন্তু মস্তিষ্ক এটিকে বিপদ মনে করল না,
কারণ তার কাছে এটি নতুন ছিল না, সে এখানে আগেও এসেছে। পারভেজ কথা বলতে শুরু করল। মাঝখানে একটি মুহূর্ত এলো যখন তার মনে হল সে আটকে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মস্তিষ্ক যেন বলল, না, এই দৃশ্য পরিচিত, এবং সে এগিয়ে গেল। সেশন শেষ হবার পর হাততালি বেজে উঠল, খুব জোরে না হলেও সৎ ছিল। পারভেজ সেই মুহূর্তে খুশির চেয়ে বেশি শান্তি অনুভব করল, যেন সে কিছু জিতেছে, বাইরে নয়, ভেতরে। পরে হাসান তাকে জিজ্ঞেস করল, তুমি এত শান্ত ছিলে কিভাবে? পারভেজ হাসল। সে বলল, কারণ আমি সেখানে আগেই গিয়েছি। সে হাসানকে বলল কিভাবে সে তার মনে সাফল্যের স্মৃতি তৈরি করেছিল। হাসান বলল, তার মানে তুমি মস্তিষ্ককে ধোঁকা দিয়েছ? পারভেজ হেসে বলল, না, আমি একে প্রশিক্ষণ দিয়েছি। পারভেজের কাছে এখন পরিষ্কার হয়ে গিয়েছিল যে সত্য এবং কল্পনার মধ্যে মস্তিষ্ক খুব একটা পার্থক্য করে না। যে জিনিসটি বারবার স্পষ্টতা এবং আবেগের সাথে দেখানো হয়, মস্তিষ্ক তাকেই সত্য হিসাবে মেনে নেয়। আমরা সবাই জেনে বা না জেনে ফিউচার বেসিং করি। পার্থক্য শুধু এই যে বেশিরভাগ মানুষ ব্যর্থতার জন্য এটি করে। ইন্টারভিউয়ের আগে প্রত্যাখ্যাত হবার সিনেমা, মিটিংয়ের আগে অপমানের সিনেমা, এবং তারপর অবাক হয় যে কেন ভয় লাগছে। পারভেজ এখন একটি নিয়ম তৈরি করে নিয়েছিল, মন যদি ভবিষ্যতে যায় তবে সে তাকে একা ছাড়বে না, সে নিজেও তার সাথে যাবে এবং সঠিক ছবিটি দেখাবে। এখন যখনই কোনো নতুন চ্যালেঞ্জ আসত, পারভেজ ভয়কে প্রথমে আসতে দিত, তাকে থামাতো না। তারপর সে নিজেকে বলতো, ঠিক আছে, এবার দ্বিতীয় সিনেমাটিও চালাও। ধীরে ধীরে তার মন পরিবর্তন হতে শুরু করল। এটি ভবিষ্যৎকে বিপদ হিসাবে নয়, বরং সম্ভাবনা হিসাবে দেখতে শুরু করল, এবং এটিই ছিল সবচেয়ে বড় পরিবর্তন। পারভেজ এখন বলতো না যে সব কিছু নিখুঁত হবে, সে শুধু বলতো যে আমি সামলে নেব, এবং এই বিশ্বাসটি তার মনে ইতিমধ্যেই দৃঢ় হয়ে গিয়েছিল। কারণ যখন মস্তিষ্ক অনুভব করে যে সে আগেও কোনো কিছুতে সফল হয়েছে, তখন সে আবার চেষ্টা করতে ভয় পায় না। এবং এভাবেই পারভেজ আরও একটি জিনিস শিখল, ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু ভবিষ্যতের ছবি অবশ্যই পরিবর্তন করা যায়, এবং সেই পরিবর্তিত ছবি ধীরে ধীরে বাস্তবতার পথ তৈরি করে। এখন যখনই পারভেজ সামনের দিকে তাকাত, সে অন্ধকার দেখত না, সে একটি পরিচিত পথ দেখত, যে পথে সে ইতিমধ্যেই হেঁটে এসেছে তার নিজের মনের ভেতরে। বন্ধুরা, এই ছিল বইটির সংক্ষিপ্তাসার। আমরা শিখলাম যে দুশ্চিন্তার চক্রটি জৈবিক, কিন্তু শারীরিক হস্তক্ষেপ, ভিজুয়ালাইজেশন এবং ফিউচার বেসিং ব্যবহার করে আমরা নিয়ন্ত্রণ ফিরে পেতে পারি। মনে রাখবেন, আপনাকে আপনার মনের সাথে লড়াই করতে হবে না, আপনাকে কেবল এটিকে সঠিক পথ দেখাতে হবে। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।